নমস্কার। গানের গল্পে দেবব্রত আবার একটি নতুন পর্বে আমরা এসেছি। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে দেবব্রতদার রয়েছেন। আজ একটা গানের কথা বিশেষত দেবব্রতদার কাছে জানতে চাইব। এই গানটা আপনারা সকলেই শুনেছেন, ছিছি এত্তা জঞ্জাল। এই গানটা নিয়ে দেবব্রতদার যে তথ্য সংকলনের ভাণ্ডার রয়েছে, কি তার মধ্যে থেকে উঠে আসে আমরা দেখব। নমস্কার। 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 যে গানটার কথা বললাম, এই গানটা আমরা প্রত্যেকেই শুনেছি, ছিছি এত্তা জঞ্জাল। এই গানটার পেছনে একটা ইতিহাস আছে আমি শুনেছি, এবং গানটার বয়সও নাকি খুব একটা কম দিনের নয়। এই বিষয়টা আপনি আমাদের একটু যদি বিস্তারিত বলে দেন। আচ্ছা ময়ূক, এই গানটা হয়তো মনে পড়লো কেন? এটা তো বিশেষ প্রশ্ন এটা। না, এই গানটা মনে পড়ার কারণ আছে, কারণ এটা বলতে পারেন আলিবাবা 40 চোর, এই যে নাটক বা আলিবাবা নাটকের আমরা যখন সিনেমায় দেখেছি, এটা ছোটোবেলায়, একদম ছোটোবেলায় যখন সিনেমায় দেখেছি, তখন এই গানটা বেশ আমাদের মজা লেগেছিল এবং ছোটোবেলায় আমরা বেশ এনজয় করেছিলাম ছিছি এত্তা জঞ্জাল গানটা। বিশেষত আমার মনে আছে সিনেমাতে রবি ঘোষকে দেখেছি, তার ওই একটা জোকার টাইপ বেশভূষা, আবদাল্লার ভূমিকায়। তো এইটা তখন থেকেই গানটা বেশ পছন্দ আমার, বা আমার মতো অনেকেরই হয়তো। ভালো প্রসঙ্গটা তুলেছো। আমি বলবো যে এই গানটা আজকের দিনেও কত প্রাসঙ্গিক। তুমি যদি স্কুলে খোঁজ নাও, আজকেও দেখবে ওই স্কুলে প্রাইমারি বা হায়ার সেকেন্ডারি ক্লাসে বা সেকেন্ডারি ক্লাসে ওদের অ্যানুয়াল যখন ফাংশন হয়, হয়তো কোনো না কোনো স্কুলে আলিবাবা বা আলিবাবা 40 চোর, আলিবাবা অ্যান্ড 40 থিভস এই হিসেবে নাটক আজও হয়। কারণ এই পুরো নাটকটাই যে একটা অন্য পর্যায়ের, তার মধ্যে ভালো মানুষ, খারাপ মানুষ, দুঃখ, আনন্দ, হতাশা, চক্রান্ত সব কিছু মিলিয়ে একটা বেশ সমাজের যেন সব কিছুই ধরেছে এই নাটকটা। আজও দিনে আমি খোঁজ নিয়ে দেখেছি বেশ অনেক স্কুলে, সারা ভারতের অনেক স্কুলেই কিন্তু এই নাটক হয়, এবং ভারতে হয় মানে ভারতের বাইরেও হতে পারে। কেন না, এর উৎসটা হচ্ছে, এটা তো আরব্য রজনীর গল্প, সহস্র এক আরব্য রজনী, 1001। তা তখন মনে আছে ওই 1800 শতাব্দীর শেষের দিকে এইটা মোটামুটি আনা হয় এখানে। কেউ বোধহয় কেউ ব্রিটিশ নাগরিক, তারাই বোধহয় প্রথম এটা নিয়ে আসে এবং তারা নিজেদের দেশে নিয়ে যায়। তারপরে সেখান থেকে, যেহেতু আমাদের তখন স্বাধীন ছিলাম না, আমরা ব্রিটিশ সরকারের অধীনে ছিলাম, তখন ওই রুট থেকেই বা ওই পথেই আমাদের এখানেও ইংলিশে হাজির হয় এবং তারপরে কেউ এটাকে অনুবাদ করে। এবং ওই আমি যেরকম বলেছিলাম যে কতগুলি নাটক আছে যেগুলি সার্বজনীন, সব দেশেই চলে। তার মধ্যে যেমন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড একটা আছে। এই আলিবাবা অ্যান্ড 40 থিভস বোধহয় ভারতেও যেমন হয়, ব্রিটিশ স্কুলেও হয়, বা আমেরিকান স্কুলেও, বা অ্যারাবিয়ান স্কুলে বা জাপানিজ স্কুলেও হয়তো এই নাটক হয়। এটার আকর্ষণটা এমনই। ছোটোবেলায় এর সঙ্গে আমরা 2-3টে আরও নাটক দেখেছিলাম, বুদ্ধভূতুম, লাল কমল নীল কমল। তা এই যে আলিবাবা নাটকটা যে এখানে আসলো, তারও একটা ইতিহাস আছে। আলিবাবা নাটকটা এখানে প্রথম নিয়ে আসেন একদিন ভদ্রলোক, তিনি কৃষ্ণনগরের বাসিন্দা। আচ্ছা। তিনি স্কটিশ চার্চ স্কুল, তখনকার দিনে তো স্কটিশ চার্চ কলেজ বলতো না, তখন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বলতো, সেইখানে উনি কেমিস্ট্রির প্রফেসর ছিলেন। তার বয়স ছিল ওই রবীন্দ্রনাথের আশেপাশেই, দ্বিজেন্দ্রলাল রায় এবং স্বামী বিবেকানন্দের সময়। উনি 1863 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি নাটকের পিপাসু, অনেকটা শিশির ভাদুরীর মতো। উনি প্রফেসরিও করেন, আবার নাটকও করেন, দুরকমই। তা উনি ওই প্রফেসরি করতে করতেই নাটকটা অনুবাদ করলেন, আলিবাবা নাটকটা লিখে ফেললেন। অরিজিনাল বা মূল নাটকে কিন্তু আলিবাবার চরিত্রই প্রধান ছিল, কিন্তু পরিমার্জন করে নাটকটা এমনই হলো যে আমরা এই দেশে মর্জিনা আবদাল্লাকে কিন্তু হিরো হিরোইন জানি। এটা কিন্তু একটা সুন্দর বিবর্তন বলতে পারো। এটা যখন হিন্দিতে সিনেমা হয়েছিল, আলিবাবা অ্যান্ড 40 থিভস হয়েছিল,
কিন্তু আমাদের এখানে যখন 1970-এর দশকে হলো দীনেন গুপ্তের পরিচালনায়, নামটাই বদলে দেওয়া হলো, মর্জিনা আবদাল্লাহ করে দেওয়া হলো। তার কারণটা ছিল মর্জিনা আবদাল্লাহ চরিত্রটা এত সুন্দর এবং এত গীতিময় চরিত্র এবং অত প্রাণবন্ত যে ওরা ওখানকার দাসীবাদী হয়েও কীরকম সুন্দর ভাবছে নিজেদেরকে। তাদের মধ্যে তো কুটিলতা নেই, বাকিদের কুটিলতা আছে। সেই জন্য ওদেরকেই কিন্তু নায়ক নায়িকা করা হয়েছে, তার মধ্যে একটা এই চিন্তা কাজ করেছে। তো 1897 সালে উনি নাটকটাকে প্রথম আনেন। তখন তো আমাদের রবি ঠাকুর আছেন, তার বয়স হবে 35-36, কিন্তু সুভাষ বসু জন্মগ্রহণ করেননি, আবার নজরুলও জন্মগ্রহণ করেননি। তুমি যদি দেখো আজ থেকে 100 বছর আগে, তারও বেশি সময় এই নাটকটা মঞ্চস্থ হয়। এবং নাটকটায় এই যে গানটি তুমি বললে শুরুতে, এই গানটি কিন্তু মূলত হিন্দি গান। গানের কথাগুলো কিন্তু হিন্দি। ছিছি এত্তা জঞ্জাল, এত্তা বড়া বাড়ি মে এত্তা জঞ্জাল, এত্তা বড়া বাড়ি, এই বাড়ি তো আমরা তো বলি তো এরকম বলা হয়। তো তখনকার দিনে এই কীরকম একটা হিন্দি আর বাংলা মিশিয়ে বুঝতে কারোর অসুবিধা হতো না। সেই সময় মনে আছে গানটা মানে করলেন যারা, ওই অভিনয়টা, সে আছে কুসুম কুমারী দেবী এবং নৃপেন বোস, তাকে ন্যাপা বোস বলা হতো। এই দুজনে যে ঢঙে নাচলেন তাতে একেবারে বাজার তো মাত হয়ে গেল। কুসুম কুমারী দেবী সেই কুসুম কুমারী যিনি পরবর্তীকালে নিদারুণ কষ্টাভাবে তিনি তার জীবন শেষ করেন। এবং এই কুসুম কুমারী দেবীর এই বড় দুঃসহ অবস্থা দেখে তখন অভিনেত্রী সংসদ তৈরি হয় বা শিল্পী সংসদ তৈরি হয় উত্তম কুমার, ছবি বিশ্বাস এদের উদ্যোগে। অভিনেত্রী সংঘ। কারণটা কুসুম কুমারী দেখে উনি দেখেছেন যে নীরবে মৃত্যুবরণ করতে তার কিছু সম্বল ছিল না, সহায় সম্বলহীন। কিন্তু একটা সময় ছিল ওই 1920-20 এরকম সময়, যে কুসুম কুমারী দেবী তখন নামকরা নায়িকা, নৃপেন বোসের সঙ্গে গাইছেন মর্জিনা আবদাল্লাহ ছিছি এত্তা জঞ্জাল। এবং তার মধ্যে একটা কথা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, হুইস্কি লাও। তো এই হুইস্কি লাও, লে আও, পানি লে আও, এই গানগুলি আর এই ভাষাটা তখন কলকাতার রকে বা কলকাতার যুব সমাজ এটা খুব ভালো করে নিয়েছিল। মানে থাকে না আজকালকার দিনের যেরকম কথা, সেই সময় মনে আছে যে হুইস্কি লাও, এই লেও, এগুলি খুব বেশ চলন ছিল। এর পরেই যা হয়, ওই দেবদাসের কথা বলেছিলাম, একটা যদি ভালো কোনো প্রযোজনা, তার মধ্যে কন্টেন্ট ভালো থাকে, তাহলে কিন্তু প্রযোজক এবং পরিচালক ওটাকে ছেড়ে দেন না, ওটাকে আবার মঞ্চস্থ করেন। মনে আছে গোড়ার কথা আমরা বলেছিলাম যে প্রথমে মঞ্চস্থ হয়েছিল, তারপরে কোনো প্রযোজকের নজরে পড়ে ওটা আবার চিত্রায়িত হয়। এক্ষেত্রেও কি হলো, 1937 সালে অনেকগুলি পরপর এরকম সিনেমা হয়, জীবন মরণ, না দেখলে জীবন বৃথা। তো 37 সালে মনে আছে তখন সুভাষ বোসের জয় জয়কার, উনি জাতীয় কংগ্রেসের প্রায় সভাপতি হতে চলেছেন। তা সেই সুভাষ বোসের সেই সময়কার জমানাতে একটা স্টুডিও ছিল, তার নাম ছিল ভারত লক্ষ্মী স্টুডিও, আজও আছে নবীনা সিনেমা হলে একদম। এবং নবীনা সিনেমায় আমরা যখন সিনেমা দেখতে যাই, আগে দেখতাম যে একদম প্রথমে ওই বাবুলাল চৌখানি বলে ভদ্রলোকের ছবি দেখানো হতো। তিনি ছিলেন কর্ণধার, তিনি প্রযোজক এবং স্টুডিও কর্ণধার। তিনি ওখানে এই নাটকটা সিনেমাটাকে শুরু করলেন। আচ্ছা, কে করবেন? মধু বোস। এবং তার সঙ্গে কে থাকবেন? তারই পত্নী সাধনা বোস, মর্জিনা আবদাল্লাহ। কি হবে? ওই আইবাদি তুই বেগম হবি খোয়াব দেখেছি, মানে এটা মর্জিনা আবদাল্লাহ বলছে মর্জিনাকে। এবং এই মধু বোস কিন্তু ছিলেন প্রমথনাথ বসুর পুত্র। প্রমথনাথ বসু কে ছিলেন? টাটা স্টিল জামশেদপুরের প্রথম ভূতত্ত্ববিদ 1907 সালের, তারই সুপুত্র মধু বোস। সাধনা বোস কে ছিলেন? কেশবচন্দ্র সেনের দৌহিত্রী ছিলেন, তারই বোন হচ্ছে নয়না দেবী। এই সাধনা বোস আর মধু বোস যখন একসাথে রবি ঠাকুরের সঙ্গে দেখা করতে গেছে, রবি ঠাকুর জিজ্ঞেস করে, তুমি কি মধুর মাধুরী? মানে মধুর সাধনা নয়, মধুর মাধুরী। অসম্ভব সুন্দর গান করতেন, অসম্ভব সুন্দর নাচ করতেন। দুজনের নাচ তো একদম সেই উদয়শঙ্কর অমলাশঙ্করের মতন একদম ফাটাফাটি। তারপরে যেটা হলো যে ওদের ছাড়াছাড়ি হয়ে গেল। মধু বোস আর দুজনের বিবাহ বিচ্ছেদ।
এই সাধনা বোসের জীবনের সায়ান্নটাও খুবই দুঃখের। একসময় উনি থাকতেন ওই কলা মন্দিরের কাছে, এবং এরকম শোনা যায় যে পয়সা ছিল না, অথচ মদ্যপানের নেশা ধরেছিল, উনি ওই রাস্তায় ভিক্ষা করতেন। তো এটাও আলিবাবার নাটক এবং তার সিনেমার সঙ্গে কত জড়িত। আমরা যখন ছোট ছিলাম তখন HMV একটা এই রেকর্ডে এই গীতিনাট্যটা বের করেছিল। সন্তোষ সেনগুপ্ত বোধহয় ছিলেন ডিরেক্টর, এবং তরুণ কুমার হয়েছিলেন বাবা মুস্তাফা। আচ্ছা, তখন হুসেন হয়েছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, আবদাল্লাহ হয়েছিল অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আর মার্জিনা হয়েছিল অপর্ণা সেন। আমার এখনও মনে আছে সেই কথা, যখন আবদাল্লাহর সঙ্গে বলছে বাবা মুস্তাফা এত সুন্দর করে, এবং এই একই গানগুলি ছিল, একদম একই গান। সন্ধ্যা মুখোপাধ্যায় ও মান্না দে, ছিছি এত্তা জান এত্তা বড়া বাড়ি মে এত্তা জঞ্জাল, তারপরেই আইবাদিতি বেগম হবি খোয়াব দেখেছি। তো অসম্ভব হিট করেছিল, এবং আমার মনে আছে প্রত্যেকটা বাড়িতে তখন এই ক্যাসেটটা, বা এই তখন ক্যাসেট হয়নি, এই লং প্লে রেকর্ডটা বাজতো, দু পিঠে হতো, অসম্ভব ভালো। ইনফ্যাক্ট এটা দু পিঠ নয়, এটা দুটো লং প্লে রেকর্ড ছিল, এতখানি বড়। অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন, আর শেখর চট্টোপাধ্যায় ছিলেন কাসেম, না দস্যু সর্দার। আচ্ছা, সে একটা দারুণ রোমাঞ্চকর ব্যাপার। এরপরেই যেটা হলো, ওই বললাম যে একটা ভালো প্রযোজনাকে থামিয়ে রাখা যায় না। 1973-এ সাহস নিয়ে দীনেন গুপ্ত করলেন, নাম দিলেন মর্জিনা আবদাল্লাহ, এবং সেখানে মর্জিনা হলেন মিঠু মুখার্জি, আবদাল্লাহ আর কেউ নয়, রবি ঘোষ। এবং চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন উনি সলিল চৌধুরীকে, বলে ওই গান আর চলবে না, নতুন গান দাও। এবং কি সুন্দর গান সলিল চৌধুরী গিয়েছিলেন, মনে আছে সেই যখন আলিবাবা কাট কাটতে যাচ্ছে, কাটকাটি ওকে করাত দিয়ে, ভাঙা বরাত দিয়ে, কি সুন্দর গান। আর তারপরে সব থেকে ভালো যেটা হুসেনের গলায় ছিল, সেটা হচ্ছে ওই বাজে গবিনা, মান্নাদের গলা, ওটা তো একটা কালোজয়ী গান হয়ে গেছে। তা এই একটা গান বা একটা নাটক, তার ইতিহাস কালে কালে দশকের পর দশক চলতে চলতে এখনো পুরনো হয় না। অথচ দেখা গেল এই ভদ্রলোক, সেটাও দুঃখের, সেই দুঃখ কুসুম কুমারীর দুঃখ, সেই দুঃখ সাধনা বোসের দুঃখ, আমরা কিন্তু এই ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদকে তেমন করে আর মনে রাখিনি। ইনি এত বড় নাট্যকার, কিন্তু আমরা মনে রেখেছি রবি ঠাকুর নাট্যকারকে, আমরা মনে রেখেছি DL রায় নাট্যকারকে, আমরা মনে রেখেছি এই রকম বড় বড় আরও সব নাট্যকারকে, যার এর নাটক আলমগীর, এই নাটক করে চূড়ান্ত সাফল্য পেয়েছেন শিশির ভাদুরী। এর নাটক ছিল বহুরূ বাহন, এর নাটক ছিল উলুপি, খুব বড় বড় নাটক ছিল, কিন্তু ইনি সবার অলক্ষ্যে চলে গেলেন, লোকে ভুলে গেল। এমনই এনার অভিমান হয়েছিল যে ক্ষীরোদবাবু কলকাতা ছেড়ে ওনার বাঁকুড়ার বাড়িতে গিয়ে থাকতেন শেষের দিকে। এরকম অনেকেই আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বিরাট সময় 18 বছর উনি কারমাটারে গিয়েছিলেন। এই কলকাতার এত অবহেলা, এত সমালোচনা, এত তির্যক মন্তব্য ওনার ভালো লাগেনি। তো এমন অনেক মানুষ আছে যেন সৃষ্টিশীল মানুষ, তারা সৃষ্টির কদর যখন পান না, মনের দুঃখে নিজেকে সরিয়ে নেন, গুটিয়ে নেন। বেশ, আজকের পর্ব আমরা এখানে শেষ করি। পরের পর্বে আমরা আবার নতুন কোনো বিষয় আপনার থেকে জানবো। ধন্যবাদ। ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।